রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি পদত্যাগ করেছেন। টিকটকে ক্রমাগত ছড়িয়ে পড়া এমন ডিপ ফেক বিভিন্ন ভিডিও মানুষের মনে তৈরি করছে বিভ্রান্তি। ওদিকে বিদেশি একটি পেজ থেকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংককে জড়িয়ে ছড়ানো হয়েছে একটি গুজব। শুধু তাই না, গণভোট ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনকে কেন্দ্র করেও ছড়ানো হয়েছে গুজব। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লাইভে এসে পদত্যাগ করেছেন, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিন্ন প্রেক্ষাপটের দুটি ভিডিও জোড়া লাগিয়ে বিভ্রান্তিকরভাবে এ দাবিটি ছড়ানো হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় ও গণমাধ্যমেও তার পদত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি, বরং তিনি নিজেই 24শে ফেব্রুয়ারির একটি সাক্ষাৎকারে জানান তার মেয়াদ 2028 সাল পর্যন্ত রয়েছে। একইভাবে টিকটকে আরও একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মুক্তি পেয়েছেন এবং এ ঘটনাকে কেন্দ্র করে একটি মিছিলও হয়েছে। প্রচারিত ভিডিওটি 55,000-এর বেশি বার দেখা হয়েছে, তবে যাচাই করে দেখা যায় ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটি আসলে কুমিল্লা 8 আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর অনুষ্ঠিত আনন্দ মিছিলের দৃশ্য। ওদিকে সামাজিক মাধ্যমে ডক্টর এম সাখাওয়াত হোসেনের ছবিযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয় তিনি নাকি বলেছেন গণভোটের ফলাফল নিয়ে যারা বিরোধিতা করেছে তারা জাতীয় বেঈমান। তবে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। মূলত 21শে জানুয়ারি এক সভায় তিনি হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রচারণাকারীদের প্রসঙ্গে ভিন্ন একটি বক্তব্য দেন, যা বিকৃত করে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয় তারেক রহমান বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সর্বনিম্ন 18,300 টাকার বিনিয়োগ স্কিম ঘোষণা করেছেন। তবে অনুসন্ধানে জানা যায় তিনি এমন কোনো স্কিম ঘোষণা করেননি এবং ভিডিওটি প্রচারকারী পেজটি বাংলাদেশের নয়। গত 9 ফেব্রুয়ারি একটি পুরনো ভিডিওর অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও এ ধরনের কোনো স্কিমের তথ্য নেই। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। নির্বাচন পরবর্তী সময়েও অপতথ্যের প্রবণতা কমেনি, বরং সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনাকে ঘিরে নিয়মিত ছড়াচ্ছে গুজব। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। প্রতিবেদন দেখছিলাম আমরা, আর আগেই জানিয়েছি আমাদের সাথে প্রযুক্তিবিদ ও প্রকৌশলী রাফেল কবির যুক্ত আছেন, তো তার সাথে আলোচনায় চলে যাই সরাসরি। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। আমরা প্রতিবেদনে বেশ কিছু ভিন্ন কিছু বিষয়ে উঠে আসতে দেখেছি গুজব হিসেবে, যেমন আমরা নির্বাচনের আগে শুধুমাত্রই আসলে নির্বাচন কেন্দ্রিক যে বিভিন্ন গুজব সেগুলোর অনেক বেশি প্রচার দেখেছি, কিন্তু এখন সেটা যদিও রাজনৈতিক তারপরেও একটু নানামুখী ডালপালা বিস্তার করেছে। এবং সেখানে একটা ব্যাপার খুব কমন যেটা দেখা যায় যে পুরনো কোনো ভিডিও বা ভিন্ন প্রসঙ্গের কোনো ভিডিও সেই বক্তব্যের সাথে অন্য বিষয়ের সাথে জড়িয়ে একটা অপতথ্য তৈরির চেষ্টা করা হচ্ছে। মানুষ এতে প্রতিক্রিয়াও দেখাচ্ছে, আমরা যেমনটা প্রতিবেদনে দেখছি। আপনার মতামত জানতে চাই, কি করার আছে এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমরা আগেও ওই সাবজেক্টটা নিয়ে অনেকবারই কথা বলেছি। আমার মনে হয় আমাদের সচেতনতা বৃদ্ধি করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি কিছু করার নেই, এবং আপনাদের এই 71-এর ফেক নিউজ স্ক্যানারের প্রোগ্রামটা হয়, এছাড়াও আরো কিছু টিভি চ্যানেল এই ধরনের প্রোগ্রাম প্রচারণ করছে, যার ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে অবশ্য কিছু ঘটনা দেখছি যেখানে জনগণ খুব বেশি বিভ্রান্ত হচ্ছে না। তারা সোর্সে যাওয়ার চেষ্টা করছে, তারা জানার চেষ্টা করছে। স্পেশালি আপনি যদি রিসেন্টলি যে ফটোকার্ডগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে ওগুলোর দিকে যদি তাকান, দেখবেন যে জনপ্রিয় সংবাদ মাধ্যমের নাম ব্যবহার অনেক ক্ষেত্রেই করা হয় নাই। এই যেমন এটা আশার আলো নামক একটা পেজ থেকে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় সচেতনতা বৃদ্ধি একমাত্র অপশন এটাকে রোধ করার জন্য বা কমিয়ে আনার জন্য। আপনি রোধ কখনোই করতে পারবেন না। আর প্রথম থেকে আমরা যে কথাটা বলে আসি যে প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো যারা করে তাদেরকে আসলে খুঁজে বের করে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়,
তাহলে আমার ধারণা এটা অনেকাংশে নির্মূল করা সম্ভব। তার আগ পর্যন্ত সচেতনতাই একমাত্র অপশন আমাদের হাতে মনে হয়। শাস্তিমূলক ব্যবস্থার কথা আপনি বলছেন, গুজব ছড়ানোর দায়ে এখন পর্যন্ত কেউ কি শাস্তি পেয়েছে, নাকি তাদের আইনের আওতায় আনা আসলে খুব কঠিন? আইনের আওতায় আনা কঠিন না, তাইলে আসলে এই জায়গাটায় সরকারের সদিচ্ছা দরকার, বা আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা দরকার যে তারা খুঁজে বের করবেন। এখন পর্যন্ত গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা আসলে এই ফেক নিউজকে কাউন্টার করার মতো সরকারি কোনো ব্যবস্থা চোখে পড়েনি। সরকার হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিবৃতি দিয়ে ফেক নিউজ যে ফেক সেটা বলার চেষ্টা করেছে, কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কথা আমরা শুনিনি। বর্তমান সরকার যেহেতু 1 সপ্তাহ আগে মাত্র ক্ষমতা নিয়েছে, এবং আমরা আশা করছি ওনারা এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, যাতে এই কাজগুলা যারা করে বা যে গ্রুপ এই কাজগুলা করছে, সেটা রাজনৈতিক কারণে হোক, ব্যক্তিগত লাভের জন্য হোক। আপনি দেখবেন যে ওই যে টাকা জমা দিয়ে টাকা বৃদ্ধি করার একটা ফটোকার্ড এসেছে, যেটা ভুয়া। জি, তো আমার মনে হয় এদের বিরুদ্ধে বর্তমান সরকারের উচিত হবে এটাকে আর বাড়তে না দেওয়া, এটা ডালপালা আর বাড়ানোর আগেই যেন এটা ছেটে ফেলা যায়, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া উচিত। এবং যেটি আপনি বলছিলেন যে ওই যে টাকা জমা দিয়ে টাকা বাড়বে এরকম স্কিম, এই ধরনের ফ্রড তো আসলে অনেক ঘটেছে এবং মানুষ ঠকেছে, তারপরেও মানুষ এই ধরনের ফাঁদে পা দিতে আমরা বারবারই দেখি। আসবো আপনার কাছে আবারও, নিশ্চয়ই আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই সময়কার যেসব গুজব তা নিয়ে, এবং আমাদের সাথে প্রযুক্তিবিদ ও প্রকৌশলী রাফেল কবির যুক্ত আছেন, তার কাছেই আবারও চলে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রসঙ্গে যদি আসি, আপনি বলছিলেন যে সবচাইতে যেটি কার্যকর সমাধানের পথ হতে পারে সেটি হচ্ছে সচেতনতা, কারণ আইন প্রয়োগ কিংবা কোনো কিছু দিয়েই আসলে প্রযুক্তির যে উন্নতি হচ্ছে সেটা তো আটকানো সম্ভব হবে না, তো সেখানে সচেতনতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। কিন্তু সম্প্রতি আমরা যেটি দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বনামধন্য ব্যক্তিদের বক্তব্য বিকৃত করা হচ্ছে, সেভাবে প্রকাশ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন জায়গায় পৌঁছেছে যে না জানলে এটি আসলে বোঝা খুবই মুশকিল আসল নাকি নকল। তো এ নিয়ে সরকারের কি আলাদাভাবে কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন কিনা? আমার মনে হয় না প্রযুক্তি ক্ষেত্রে আমাদের সরকারের বা দেশের ওই পর্যায়ে সক্ষমতা এখনো তৈরি হয়েছে যে আমরা খুব বেশি কিছু করতে পারবো। আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আগাচ্ছে, উই আর এক্সপেক্টিং, আমরা আশা করছি যে এই বছরের মধ্যে হয়তো কোনো অ্যাপ রিলিজ হয়ে যাবে। আপনার আমি জানি না আয়রন ম্যান দেখেছেন কিনা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সিরির নাম হয়তো আমরা শুনেছি। তো এআই বেসড একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ খুব রিসেন্টলি আপনার মাসখানেক আগে রিলিজ হয়েছে, যেটা অলরেডি প্রায় 60 লক্ষ লোক ব্যবহার করা শুরু করেছেন। কিন্তু এটা ব্যবহার করতে গেলেও কিছু আপনার প্রযুক্তিগত দক্ষতা লাগে, যেটা আমরা ধারণা আগামী 2-3টা রিলিজের পরে আর দরকার হবে না। একদম নর্মাল লোক, এবং সবচেয়ে বড় কথা এটা হচ্ছে বিনামূল্যে দিচ্ছে আপনার যারা এটা তৈরি করেছে, জিএনইউর আন্ডারে, গ্লোবাল আপনার ফ্রি সফটওয়্যার সোর্সের আন্ডারে। আমার ধারণা আর মাস 2 বা 3 মধ্যে এটার একটা অ্যাপ চলে আসবে, যেটা আপনি হয়তো নর্মাল অ্যাপের মধ্যে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আপনি যখন এই পার্সোনালাইজড অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন আপনার মোবাইল ফোনে বা আপনার কম্পিউটারে, তখন আসলে আপনার জন্য, এবং সেটাও যেহেতু এআই প্রযুক্তির মাধ্যমেই এখন পর্যন্ত চলছে, ইনফ্যাক্ট সর্বাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমেই চলছে। তো আমার ধারণা তখন এই ধরনের ফেক কন্টেন্ট আপনি নিজে নিজে আসলে চেক করার অপশন অনেক ভালো চলে আসবে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে আপনার প্রযুক্তিগত এই সচেতনতা বলেন বা আপনি নিজে নিজে বের করার যদি সুবিধার কথা বলেন, সেটার পাশাপাশি আসলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন, এই ব্যাপারে আসলে তাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শুধুমাত্র ফেক কন্টেন্টের মধ্যে এটা সীমাবদ্ধ না। আপনি হয়তো শুনবেন যে বিকাশের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, ক্রেডিট কার্ড থেকে টাকা চলে যাচ্ছে, এটিএম মেশিন থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে আপনার বন্ধুদের কাছে টাকা চাওয়া হচ্ছে। অনেক অনেক ঘটনায় আমরা এই ধরনের শুনেছি। সুতরাং প্রযুক্তির উন্নতির সাথে সাথে আসলে নতুন ধরনের প্রবলেম আপনার জীবনে আসবে, এবং সেই প্রবলেমগুলোকে রোধ করার জন্য সেটা যদি এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতার মধ্যে পড়ে, বা এটা যদি একটা অন্যায় হয়ে থাকে যেটা লিগ্যাল প্রসেসকে ভায়োলেট করছে, সেটার বিরুদ্ধে আমাদের আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও সেই সক্ষমতা তৈরি করা উচিত, যেন আমরা আসলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। শুধুমাত্র সচেতনতা দিয়ে আসলে যেমন চুরি প্রতিরোধ করা যায় না, সেমনি সচেতনতা দিয়ে আপনি আসলে এই ধরনের অন্যায়কে শুধুমাত্র প্রতিরোধ করা সম্ভব না বলে আমি মনে করছি।
জি, আমরা একটা ধারণা করছিলাম যে নির্বাচনের আগে একটা সংবেদনশীল পরিস্থিতি, তখন যে পরিমাণ গুজব আছে হয়তো নির্বাচন পরবর্তী সময়ে সেই ধরনের গুজব আর চোখে পড়বে না। কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন তো পেরিয়ে গেল, তারপরেও নির্বাচন কেন্দ্রিক গুজবও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। গণভোট নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার এখনো চলছে। আপনার কাছে কি মনে হয় যে কি ধরনের প্রোপাগান্ডা থেকে এই ধরনের গুজবের উৎপত্তি? এখানে কিছু স্টেট অ্যাক্টর আছে, মানে অনেকগুলো দেশ আছে যারা হয়তো আমাদের দেশের স্থিতিশীলতা যাতে একটু বিপন্ন হয় বা স্থিতিশীলতা অক্ষুণ্ণ না থাকে সেই চেষ্টা থেকে তারা এই কাজগুলা করে, আমরা অনেকে জানি। নন স্টেট অ্যাক্টর আছে, আপনার বিরোধী পক্ষ আছে বা রাজনৈতিকভাবে যারা ছোট হয়তো বা সামাজিক এই ধরনের অবক্ষয় তৈরির মাধ্যমে সুযোগ নিতে চায়। এটা আসলে সবসময় থাকবে। নির্বাচন কেন্দ্রিক গুজব হয়তো কমে যাবে, বাট আপনার দেশ পরিচালনা করতে যে ডিসিশন গুলো আসবে সরকারের পক্ষ থেকে বা যে দাবিগুলো আসবে বিরোধী দলের পক্ষ থেকে বা যে রিকোয়ারমেন্টটা দেশের জনগণ প্রকাশ করবে, আমার ধারণা এগুলো নিয়ে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। কারণ আমাদের দেশে প্রায় 10 কোটি লোক আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সেটা ফেসবুক হোক, টিকটক হোক, ইনস্টাগ্রাম হোক, এক্স হোক। সো এটা আসলে কখনোই আপনি যদি এটাকে একটা উর্বর ক্ষেত্র হিসেবে ছেড়ে দেন যেখানে যা খুশি তাই সবাই করতে পারছে, আপনি যদি এখানে একটা মিনিমাম কন্ট্রোল মেকানিজম এস্টাবলিশ করার চেষ্টা না করেন, তাইলে আসলে আপনি এই বিপদ থেকে কখনোই পরিত্রাণ পাবেন না। বিপদের হয়তো ধরন চেঞ্জ হবে, প্রকৃতি চেঞ্জ হবে এবং ক্ষতির পরিমাণও হয়তো চেঞ্জ হবে, কম বেশি কিছু একটা হবে। বাট সমাজকে রক্ষা করতে গেলে, সামাজিক অবক্ষয়কে রক্ষা করতে গেলে আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রযুক্তিগত উন্নতি দরকার এবং সেই উন্নতি করার জন্য যে ধরনের হিউম্যান রিসোর্স দরকার বা যে জনসংখ্যা দরকার সেটা হলো আমাদের হাতে আছে, আমরা চাইলে করতে পারি। জি, কথা হচ্ছিল আপনার সাথে এবং আপনি যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা তৎপরতার জায়গা রয়েছে। যদি একটু দেখি আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করে, এই ধরনের গুজব তো আসলে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন তো বিশ্বজুড়েই হচ্ছে এবং এই যে সোশ্যাল মিডিয়া সেগুলো তো বৈশ্বিক প্ল্যাটফর্ম। তো বিশ্বের অন্যান্য দেশে এই সমস্যাগুলো ঠিক কিভাবে মোকাবেলা করা হয়? প্রতিটা দেশেরই আসলে নিজস্ব আলাদা, আপনার এফবিআই বলেন বা আপনার MI6 বলেন ইউকেতে, এফবিআই বলেন আপনার আমেরিকাতে বা আপনার ইন্ডিয়াতেও যদি যান, প্রতিটা দেশেরই আইন শৃঙ্খলা বাহিনী আসলে আলাদা ইউনিট আছে। বাংলাদেশেও একটা আছে, ডিবি, এসবি, সবারই আমার ধারণা এই ধরনের অনলাইন অপরাধমূলক কার্যক্রমকে প্রিভেন্ট করার জন্য দে হ্যাভ এ টিম, অ্যান্ড তাদের দু একজনের সাথে আমার কথা বলার বা কাজ করার সৌভাগ্য হয়েছে অতীতে, এবং দে আর কোয়াইট নলেজেবল অ্যান্ড দে হ্যাভ গুড এক্সপার্টিস। আপনি যদি তাদের প্রযুক্তিগত সক্ষমতা বলেন, সরকার যথেষ্ট টাকা খরচ করেছে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড যে ধরনের সেট আপ লাগবে সেগুলো দিয়ে দেওয়ার জন্য। ওখানে আসলে একটু জনবল বাড়ানো দরকার আর প্রোয়েক্টিভলি মনিটর করা দরকার। নর্মালি ওনারা যেটা করেন যে একটা অন্যায় যখন ঘটে যায়, তারপর যখন তাদের কাছে অভিযোগ যায় এবং অভিযোগটার জন্য উপর মহল থেকে ফোন আসে, তখন তারা এখানে অ্যাক্টিভ হন। এছাড়া ওনারা প্রোয়েক্টিভ আগ বাড়াইয়া যে সোশ্যাল এটা কি ধরনের একটা প্রবলেম তৈরি করতে পারে সেটা চিন্তা করে আসলে কখনোই ওনারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন নাই। তো ওনারা যেরকম রাস্তায় ধরেন টহল দেন যাতে কোনো ছিনতাই যেন না হয়, আপনার নর্মালি দেখবেন রাস্তায়, সিমিলারলি আসলে আপনার অনলাইনেও টহল দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে যাতে আসলে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে যেন ওনারা ব্যবস্থা নিতে পারবেন, সেটা এবং তাদের সেই সক্ষমতা আছে, আসলে খুব ভালো সক্ষমতা আছে আমি বলবো। জানছিলাম আপনার মন্তব্য এবং পরামর্শ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, যেগুলো নিঃসন্দেহে এই সময়টাতে, বিজ্ঞানের এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সবার জীবনে এসেছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন প্রযুক্তিবিদ ও প্রকৌশলী রাফেল কবির। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।